প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি রাবিয়া সিদ্দিকা, ব্যবস্থাপনা বিভাগ। শিক্ষাবর্ষ 2019-20 উচ্চ মাধ্যমিক ছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত। আমরা গত ক্লাসগুলোতে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র নিয়ে পড়েছি। আজ আমরা নতুন বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বীমা নিয়ে পড়ব। এই বিষয়ে আমরা ক্লাস চলাকালীন সময়ে শুরু করিনি, আমাদের কোনো চ্যাপ্টারই ধরা হয়নি। ইতিমধ্যে ফাতেমা শর্মিন ম্যাডাম, সুফিয়া মিতুল ম্যাডাম, সাবিকুন নাহার ম্যাডাম বেশ কয়েকটা চ্যাপ্টার শুরু করেছেন এবং আমি যে চ্যাপ্টার পড়াবো সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আর আজকের এই নতুন বিষয়ের চ্যাপ্টার শুরু করার আগে আমার মনে হয় তোমাদের সাথে তোমাদের বিষয়ভিত্তিক প্রশ্ন এবং উত্তর নিয়ে কিছু আলোচনা করা প্রয়োজন। আমরা জানি যে আমরা যে প্রশ্নগুলোর উত্তর করতে হয় বা আমাদের পরীক্ষা সম্পর্কিত প্রশ্ন যা থাকে প্রত্যেকটাই সৃজনশীল। তোমরা সৃজনশীল জ্ঞানের প্রশ্ন, অনুধাবনের প্রশ্ন, প্রয়োগের প্রশ্ন এবং উচ্চ দক্ষতার প্রশ্নের সাথে এরই মধ্যে অনেক পরিচিতি পেয়েছ। আজকে আমি তারপর একটু আলোচনা করব, যেহেতু আমাদের বিষয়টা আজকে প্রথম ধরছি আমি, সৃজনশীলতা কী, যে পদ্ধতি আমাদেরকে মেধার জড়ত্ব থেকে মুক্তি দিয়ে একটা স্বাধীন, স্বতঃস্ফূর্ত ও সৃষ্টিক্ষম কিছু গড়ে তোলার সাহায্য করে, সেটাই হচ্ছে সৃজনশীলতা। আমরা সৃষ্টিক্ষম কিছু সৃজনশীলতার মাধ্যমে আসলে তুলে ধরতে পারি। আর সৃজনশীল প্রশ্নের চতুর্থ অংশে আসলে যাচাই করে দেখা হয় ওই অংশের সাথে সম্পর্কিত পাঠ্য বইয়ের যে পড়াগুলো আছে, যে জায়গাটুকু আছে, সে অংশের সাথে উদ্দীপকের ভেতরে যে ভাবনা, চিন্তা, অনুভূতি, কল্পনা শক্তি ইত্যাদি দিয়ে থাকে বা দেওয়া হয়, ওগুলোকে তোমরা আসলে কতটা ধরতে পারছ। এদের সাদৃশ্য, বৈসাদৃশ্য, উচিত, অনুচিত, ভালো, মন্দ, এই সব কিছু কতটুকু বিচার বিশ্লেষণ করছো, তোমরা করতে পারছো এবং তোমাদের নিজস্ব মতামত তুলে ধরতে পারছো, সেটাই কিন্তু আসলে মূল্যায়ন করা হয়। এখন আমি সবসময় তোমাদের ক্লাসে একটা কথা বলি যে পাঠ্য বইয়ের যে অংশটুকু, যে জায়গাটুকু থেকে তোমাদের উদ্দীপক দেওয়া হয়, সেই উদ্দীপকটা ভেতর থেকে আসলে তোমরা একটা মুক্তা বা মণি কুড়াচ্ছ। যেমন সমুদ্রের, বিশাল সমুদ্র থেকে আমরা একটা ঝিনুকের মাধ্যমে মুক্তা খুঁজে বের করি, ঠিক তেমনি উদ্দীপক হচ্ছে একটা বিশাল সমুদ্র তোমাদের জন্য। সেই সমুদ্র থেকে তোমরা কি করো, একটা ঝিনুক খুঁজে বের করো মুক্তার উদ্দেশ্যে, মুক্তা পাওয়ার উদ্দেশ্যে। ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা উদ্দীপককে এক একটা বিশাল সমুদ্র ভেবে আমরা সেই মুক্তাটাই খুঁজে বেড়াই, তাই না? সেই মুক্তাটাই খুঁজে বেড়াই না? হ্যাঁ, তাহলে এই পাঠ্য বইয়ের যে জায়গাটুকু থেকে সেই ঝিনুকটাকে তুলে আনা হয়েছে, আমরা আমাদের চিন্তা, চেতনা, অনুভূতি, কল্পনা শক্তি যত গভীর থাকবে, যত ব্যাপক হবে, আমরা কিন্তু সেই ঝিনুকটা তত তাড়াতাড়ি তুলে আনতে পারবো। তাহলে এই সৃজনশীল প্রশ্নগুলো ঠিকভাবে বোঝা এবং উত্তর করার জন্যে তোমাদের কি লাগবে? বইয়ের ভেতরের গভীর অংশটুকুতে তোমাদের সাঁতার কেটে কেটে যেতে হবে। তাহলে আমরা এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা আজকে এই নতুন চ্যাপ্টারটা ধরবো, যেন আমাদের সেই ঝিনুক কুড়াতে কোনো কি না হয়, সময় পেতে না হয়, খুব দ্রুত যেন আমরা ঝিনুকটা খুঁজে পেয়ে যাই। আমি যে চ্যাপ্টারটা পড়াবো ফিনান্স, ব্যাংকিং ও বীমা, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। ইতিমধ্যে সাবিকুন নাহার ম্যাডাম ব্যাংকিং ও বীমার প্রথম যে চ্যাপ্টারটা, সেই
ধারণাটুকু তোমাদের দিয়েছেন। আমি আশা করছি তোমরা ওই ধারণাটুকু নিয়ে ব্যাংক কি, ব্যাংকিং কি, এগুলো ইনশাল্লাহ জানো এবং বোঝো। আমি বাণিজ্যিক ব্যাংক কি সেটা নিয়ে আলোচনা করছি। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে কোনো দেশের অর্থনৈতিক মূল কেন্দ্রবিন্দু। এটাকে দেশের অর্থনৈতিক মধ্যমণিও বলা হয়। দেখো, আমি বাণিজ্যিক ব্যাংক সম্পর্কিত একটি চার্ট বা কাঠামো তোমাদের সামনে নিয়ে আসছি। এর আগে বাণিজ্যিক ব্যাংকের আলোচনাটুকু করি। আমি বললাম যে মূল চালিকা শক্তি। আচ্ছা, এর সাথে যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব সর্বাধিক। আমরা জেনেছি নিশ্চয়ই। এর মধ্যে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের সাথে প্রত্যেকটা দেশের বাণিজ্যিক এবং শিল্প, ব্যবসা প্রত্যেকটা দিক জড়িত থাকে। আর এই ব্যাংক হচ্ছে এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যা আমানতের অর্থ জমা রাখে এবং ঋণ প্রদান করে এবং ব্যাংকিং সুবিধা প্রদান করে কাদের? আমাদের জনগণদের। আর এই সুবিধাগুলো প্রদান করার জন্যে যে ব্যাংক সর্বোচ্চ আমাদেরকে দিয়ে থাকে সেটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের মধ্য দিয়েই আসলে ব্যাংক ব্যবস্থার উৎপত্তি। বর্তমানকালে এই ব্যাংক দেশের অর্থবাজারের মধ্যমণি আমরা বলি, মধ্যমণি হিসাবে ভূমিকা রাখছে। আসলে এক সময় স্বর্ণকার, মহাজন, ব্যবসায়ী শ্রেণী মুনাফা অর্জনের উদ্দেশ্যে কি করত? গ্রামীণ বিভিন্ন জনগণ এবং জনপদ যে ছিল, এই প্রত্যেকটা জায়গা থেকে আমানত সংগ্রহ করত, বন্ধক রাখত। এদের দিয়েই আসলে ব্যাংক ব্যবস্থার গোড়াপত্তন শুরু হয়েছিল। মধ্যযুগের মাঝামাঝি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিকভাবে যে ব্যাংকগুলো গড়ে ওঠে, তাও মুনাফা অর্জনের উদ্দেশ্যেই গড়ে উঠেছিল। আর এই ধরনের ব্যাংক সরকারের সাথে চুক্তি বলে সরকারের পক্ষে নোট, মুদ্রা ছাপা শুরু করেছিল। পরে যদিও কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে, যখন কেন্দ্রীয় ব্যাংকের উদ্ভব হলো, তখন দেশের সামগ্রিক ব্যাংক ব্যবস্থা কার্যত বাণিজ্যিক ব্যাংকেই ভিত্তিতেই, বাণিজ্যিক ব্যাংকে ঘিরেই বা বাণিজ্যিক ব্যাংকে নিয়েই গঠিত পরিচালিত হয়ে আসছে। তাই বাণিজ্যিক ব্যাংককে একটি দেশের ব্যাংক ব্যবস্থার জননী বা মাদার অফ ব্যাংকিং বলা হয়। আর আমি একটা কথাও বলেছি তোমাদের, বাণিজ্যিক ব্যাংক হচ্ছে দেশের ব্যাংক ব্যবস্থা আর বা অর্থবাজারের মধ্যমণি। কারণ বাণিজ্যিক ব্যাংককে ঘিরেই কেন্দ্রীয় ব্যাংক সমস্ত ব্যাংকিং কাজগুলো করে থাকে। আর বর্তমানকালে যে আমি তোমাদের যে চারটা দিচ্ছি, আমি একটু চারটা বুঝিয়ে তারপরে এই আলোচনাটায় আসি। দেখো, এখানে একটা চার্ট, এটা হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং কাঠামো। দেখো, বাংলাদেশের ব্যাংকিং কাঠামো, এটা মে 2019 পর্যন্ত। কাঠামো কি বলো তো? আমি কিন্তু ব্যবস্থাপনায় এতদিন তোমাদের কাঠামো পড়িয়ে আসছি। সাংগঠনিক কাঠামোগুলো, সংগঠনের বিভিন্ন কাঠামো। এই কাঠামো কি? কাঠামো হচ্ছে একটি কি চিত্র? কিসের? কোনো একটা সংগঠনের ভেতরে তাদের কীরকম একটা অবস্থান, সেই চিত্র। ঠিক এখানেও বাংলাদেশের ব্যাংকিং কাঠামোটা আমি তুলে ধরেছি। দেখো, এখানে আছে কেন্দ্রীয় ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের অধীনে আছে তালিকাভুক্ত ব্যাংকসমূহ। এখানে 59টি তালিকাভুক্ত ব্যাংক এবং তালিকা বহির্ভূত বা তফসিল বহির্ভূত ব্যাংক 5টি। দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, এই তালিকাভুক্ত যে ব্যাংকগুলো, এগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের আওতাধীন। এর মধ্যে দেখো, সরকারি বাণিজ্যিক ব্যাংক 6টি, সরকারি বিশেষায়িত ব্যাংক 3টি, স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 41টি, বিদেশি বাণিজ্যিক ব্যাংক 1টি। এরপর রয়েছে
স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যে 41টি আছে, ওর মধ্যে 33টি হচ্ছে সাধারণ বাণিজ্যিক ব্যাংক, আর 8টি হচ্ছে ইসলামী বাণিজ্যিক ব্যাংক। আর বিদেশি বাণিজ্যিক ব্যাংকে সাধারণ বাণিজ্যিক ব্যাংক 8টি এবং ইসলামী বাণিজ্যিক ব্যাংক 1টি। তাহলে এই যে কাঠামোটা আছে, এই কাঠামো জুড়ে কিন্তু আমরা কি দেখছি, বাণিজ্যিক ব্যাংকের অবস্থানই সবচাইতে বেশি। এর মধ্যে যে তফসিল বহির্ভূত যে ব্যাংকটা তোমরা হাতের ডান দিকে দেখছো, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক, গ্রামীণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, জুবলি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক, এখানে রয়েছে 5টা ব্যাংক। মূলত দেশের ব্যাংক ব্যবস্থা আমি একটু আগে বলেছি পুরোই পরিচালিত হয়, বা অর্থ ব্যবস্থা পুরোই পরিচালিত হয় কোন ব্যাংক দিয়ে, বাণিজ্যিক ব্যাংক দিয়ে। দেখো এখানে মোট বাণিজ্যিক ব্যাংকের উপস্থিত হচ্ছে 59টি। এটা বাংলাদেশের একটা কাঠামো চিত্র। তোমরা দেখতে পাচ্ছ এই কাঠামো চিত্র। প্রথম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু প্রত্যেক দেশে একটিই থাকে, যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, এখন এটা তোমরা আশা করি বুঝছো, এবং আমি আরেকটু রাখছি স্ক্রিনে তোমাদের সুবিধার জন্য, তোমরা দেখো। কি বললাম, মুক্ত ও স্বাধীন চিন্তা করে সৃষ্টিক্ষম কিছু এই চার্টগুলো দিয়ে তোমাদের তৈরি করতে হবে। সৃজনশীলতা এই চার্ট, এই যে আমরা বলছি কথাগুলো, এগুলোর মাধ্যমে আসতে হবে। এখন আসো তাহলে বাণিজ্যিক ব্যাংক কি, আমি তোমাদেরকে সংক্ষেপে আবার বাণিজ্যিক ব্যাংকগুলো বলি। মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে যে ব্যাংক ব্যাংকিং জগতে আমানত সংগ্রহ করে, ঋণ দান করে ও গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সুবিধা প্রদান করে, তাকেই বলে বাণিজ্যিক ব্যাংক। আর এই ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে কম সুদে বা লাভে আমানত সংগ্রহ করে এবং অধিক সুদে বা লাভে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দেয়। আর প্রাপ্ত ও প্রদত্ত এই সুদ বা লাভের যে পার্থক্য, এরূপ পার্থক্যই হচ্ছে ব্যাংকের আয়ের উৎস। তাহলে বাণিজ্যিক ব্যাংক কি, এই ধারণাটা নিশ্চয়ই আমাদের স্পষ্ট হয়ে গেছে। আমাদের এই কাঠামো চিত্র, বাংলাদেশের ব্যাংকিং জগতের যে কাঠামো চিত্র এবং আজকের বাণিজ্যিক ব্যাংক সম্পর্কিত ধারণায় তোমরা আশা করছি বাণিজ্যিক ব্যাংক কি তোমরা খুব ভালো করে বুঝছো। আমি আবারও বলছি, বাণিজ্যিক ব্যাংককে কি বলা হয়, ব্যাংক ব্যবস্থার জননী বা মাদার অফ ব্যাংকিং বলা হয়। কী কারণে, যেহেতু দেশের সমগ্র অর্থ ব্যবস্থা বাণিজ্যিক ব্যাংকে জুড়েই থাকে, বাণিজ্যিক ব্যাংকে নিয়েই হয়, এই জন্যে বাণিজ্যিক ব্যাংকে মাদার অফ ব্যাংকিং বলা হয়। আর অর্থবাজারের মধ্যমণিও কেন বলা হয়, যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের পরই বাণিজ্যিক ব্যাংকে ঘিরেই দেশের সমস্ত কি বাণিজ্যিক ব্যাংকের মুনাফা সম্পর্কিত ধারণাকে নিয়েই ব্যাংকিং ব্যবস্থাটা গড়ে ওঠে। এই জন্যে আমাদের ব্যবসা জগতে বা আর্থিক জগতে বা অর্থনৈতিক জগতে বলো বা অর্থবাজারের মধ্যমণি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আজকে আমি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম না, তারপরেও বারবার দুটো প্রশ্ন বলছি, যেমন বাণিজ্যিক ব্যাংক অর্থবাজারের মধ্যমণি, বাণিজ্যিক ব্যাংক মাদার অফ ব্যাংকিং বা ব্যাংক ব্যবস্থার জননী। এই প্রশ্নগুলো তোমাদের ব্যাংকে ঘিরে থাকবে, জ্ঞানের প্রশ্ন। আর কাহাকে বলে এটা আমি আলোচনা করলাম। আজকে তাহলে এ পর্যন্তই। আমরা নেক্সট বাণিজ্যিক ব্যাংকে নিয়ে আরও আলোচনা করব, এর মূলনীতি, বিষয়বস্তু এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের নিরাপদ রাখো, সুরক্ষিত রেখো। আল্লাহ হাফেজ। আজকে বিদায়।